হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার IAS 37 এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার IAS মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অফ স্ট্যান্ডার্ড 37, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা ফরম্যাট হচ্ছে উইথ প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ এই ফরম্যাট একের অঙ্ক করার জন্য পূর্বের কিছু আমাদের ব্যালেন্স দেওয়া থাকবে। আর 2 নাম্বার ফরম্যাট হচ্ছে উইদাউট প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ 2 নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে পূর্বের কোনো ব্যালেন্স দেওয়া থাকবে না, সব হচ্ছে আমাদের চলতি বছরে ব্যালেন্স দেওয়া থাকবে। চলতি বছরের লেনদেনের উপর ভিত্তি করে আমাদের অঙ্ক করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। দেখতেছি যে 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই। 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে এই চ্যাপ্টার থেকে আমাদের একটা প্রশ্ন হয়েছে। সেই প্রশ্নটা আমরা পিছনে অ্যাড করে দিছি, নাই। তার মানে 2023 সালে এখান থেকে আমাদের কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে পরীক্ষা, 2023 সালে পরীক্ষাটা হবে 7 তারিখ থেকে শুরু হবে। তো এখান থেকে যেহেতু 2021 সালে দুইটা প্রশ্ন হয়েছে, 2023 সালে এখান থেকে দুইটা অথবা একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা পরীক্ষা দিবে 2024-এ, তাহলে তোমাদের পরীক্ষা 2024 সালের জন্য এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে যে কোনো একটা পার্টে প্রশ্ন আসবে, নয় পার্ট বি অথবা কি পার্ট সি। তো এই চ্যাপ্টারটা আমাদের মনে রাখবেন যে এই চ্যাপ্টারটা যদি করি তাহলে আমাদের অন্য আরেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা কাজে লাগবে। সেটা কোন চ্যাপ্টার সেটা আমি পরে বলতেছি। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে মূলত আমাদের প্রথম কথা হচ্ছে এখানে আমরা জাবেদা করব এবং 2-1টা লেজার মানে খতিয়ান করব। তো আমাদের ফরম্যাট 1-এর ক্ষেত্রে আমাদের যে জাবেদাগুলি লাগবে এই জাবেদাগুলি আমরা এখানে একটা পেজে সবগুলো জাবেদা এনে দিছি। তো যেহেতু জাবেদা তোমরা পারো, আমরা একটু বেসিক আলোচনা করে তারপর অঙ্ক শুরু করব। তো শুরুতেই উইথ প্রিভিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে জাবেদাটা করব বা জানবো সেটা হচ্ছে সেলস ফর ক্যাশ, নগদে বিক্রয়। বলো তো দেখি নগদে বিক্রয়ের জাবেদা আমরা কি জানি? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। গুড। কিন্তু এই টাইপের জাবেদার ক্ষেত্রে আমাদের এখানে সেলসের ক্ষেত্রে থাকবে সেলস ট্যাক্স, থাকবে পার্সেসের ক্ষেত্রে থাকবে পার্সেস ট্যাক্স। মনে রাখবেন যে ব্যালেন্স তার ট্যাক্সটা ঠিক সেই ব্যালেন্স। সেলস যেহেতু ক্রেডিট ব্যালেন্স, তাহলে সেলসের ক্ষেত্রে যদি কোনো ট্যাক্স থাকে তাহলে সেলস ট্যাক্স পেয়েবলটা ক্রেডিট হবে। পার্সেস যেহেতু ডেবিট ব্যালেন্স, তাহলে পার্সেসের ক্ষেত্রে যদি কোনো ট্যাক্স থাকে তাহলে পার্সেস ট্যাক্স পেয়েবলটা কী হবে বলো দেখি? ডেবিট হবে। এই জন্য মনে রাখবেন যে সেলস মানে নগদ দিয়ে যদি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এটা হলো নগদে বিক্রি করার ক্ষেত্রে। যদি বাকিতে বিক্রি করি তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে বলেন তো দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমাকে দুজনের দুইটা জাবেদা বলবেন। প্রথম জন বলেন নগদে বিক্রয়ের জাবেদা কি, সম্পূর্ণ জাবেদাটা বলেন। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। গুড। আর বাকিতে বিক্রয়ের জাবেদা আরেকজন বলেন, সম্পূর্ণ জাবেদা বলবেন। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। গুড। এবার আমরা 2 নাম্বার জাবেদাটা শিখব। নরমালি আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদাটা আমরা কি জানি একটু বলতে পারবেন কেউ? অ্যাডজাস্টিং জার্নালে পড়ছিলাম আমরা, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, সেকেন্ড ইয়ারে পড়ছি, থার্ড ইয়ারে পড়ছি, ফোর্থ ইয়ারে পড়তেছি। আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে অনুপার্জিত আয়ের জাবেদা কি জানতাম আমরা, মনে আছে? আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অন্য আরেকজন বলেন। সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। গুড। আনআর্ন সার্ভিস রেভিনিউ হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট জানি, এর জন্য জাবেদা হচ্ছে সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট।
কিন্তু এই আনআর্ন সার্ভিস নিগুলো যখন আর্নড হয়ে যায় মানে অর্জিত হয়ে যায় আমরা ওই জাবেদা ঠিক উল্টা জাবেদা দিতাম ঠিক আছে না জি স্যার ওই জাবেদাটাই আমাদের এই চ্যাপ্টার ক্ষেত্রে কাজে লাগবে লেখা আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড তাহলে আর্নড হলে ওইটা উল্টা হয়ে যায় তাহলে জাবেদা কি আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্লিয়ার জি স্যার তাহলে আমার সাথে আবার একটু কথা বলেন তো দেখি নরমালি আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদা কি বললেন আপনারা Service revenue debit, unearned service revenue credit. আর আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড যখন থাকবে তখন জাবেদা কি unearned service revenue debit service Service revenue revenue credit debit. ওকে সবাই ক্লিয়ার তো জি স্যার ওকে 3 নাম্বার জাবেদা আমরা শিখব জি, স্যার। জানার ফল সেলস ট্যাক্স পেমেন্ট এখানে সেলস ট্যাক্স পেয়েবলটা আমাদের ক্রেডিট ব্যালেন্স ছিল অর্থাৎ দায় হয়ে গেছিল তো এই দায়টা যখন আমরা পেমেন্ট করব তখন দায়টা পাবে হ্রাস আমাদের দায় হ্রাস পেলে কি হয় ডেবিট হয় তাহলে সেলস ট্যাক্স পেয়েবলটা যখন আমরা পেমেন্ট করব তখন জাবেদা হবে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ক্লিয়ার জি স্যার আর এইটারই যখন আমরা অ্যাডজাস্টিং জার্নাল করব ঠিক আছে এটা হলো মানে সেলস ট্যাক্স পেমেন্টের পরিশোধ করা যাবে না আর এটার যখন আমরা অ্যাডজাস্টিং জার্নাল করব অ্যাডজাস্টিং মানে সমন্বয়ে জাবেদা করব তখন জাবেদা হবে সেলস ডেবিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট অর্থাৎ সেলস বাবদ আয় হ্রাস পাবে আবার সেলস ট্যাক্স পেয়েবল বাবদ কি দায় বৃদ্ধি পাবে আমরা জানি আয় হ্রাস পেলে ডেবিট হয় দায় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় তাহলে মনে রাখবেন সেলস ট্যাক্স পেমেন্ট এটা যখন পরিশোধ করব তখন যাবে হচ্ছে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট কিন্তু এটা যখন অ্যাডজাস্টিং জার্নাল করব লেখা থাকবে অ্যাডজাস্টিং করো নাকি পেমেন্টের জাবেদা লেখা থাকবে যদি অ্যাডজাস্টিং জার্নাল হয় তাহলে জাবেদা কি হবে sales debit sales tax payable credit মনে রাখেন এটা কিন্তু হ্যাঁ একটা পেমেন্টের জাবেদা একটা কি অ্যাডজাস্টিং জার্নাল দুইটা কিন্তু আমি গুলিয়ে ফেলাইয়েন না এবার আমরা আসি লেখা আছে জার্নাল ফর বোরোড বাই সাইনিং এ নোটস পেয়েবল আমরা নোটস পেয়েবলের মাধ্যমে যদি ঋণ করি নর্মালি ঋণ করা জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট ঋণ বা লোন ক্রেডিট ঠিক আছে না কিন্তু ওই লোনটা যদি নোটস পেয়েবলের মাধ্যমে করা হয় তাহলে নোটস পেয়েবল তো দায় বৃদ্ধি পেলে কি ডেবিট না ক্রেডিট Credit. credit তাহলে নোটস পেয়েবলের মাধ্যমে যদি আমরা ঋণ করি তাহলে যাবে দেখি ক্যাশ ডেবিট স্যার আমি Notes স্ক্রিন payable দেখতেছি না Credit. সবাই কি স্ক্রিন দেখতেছি স্যার আমি স্ক্রিনটা অনেক ছোট দেখতেছি। আচ্ছা স্ক্রিন স্যার এখন দেখতেছি দেখা যায় এখন স্ক্রিন জি জি স্যার এখন দেখা যাচ্ছে ওকে যার স্ক্রিন ছোট থাকবে সে স্ক্রিনটা আপনার মোবাইলে বা ল্যাপটপে যে মিডিয়ামেতে দেখেন ওইটা হাত দিয়ে একটু বড় করে নেবেন হ্যাঁ ল্যান্ডস্কেপ করে নেবেন ল্যান্ডস্কেপ করলে আপনি বড় দেখতে পারবেন হ্যাঁ এবার আমরা আসি তাহলে নোটস পেয়েবলের মাধ্যমে ঋণ করা যাবে নাকি আমরা সবাই ক্লিয়ার জি স্যার এবার জি আসি স্যার নোটস পেয়েবল যেহেতু দায় তাহলে দায়ের উপর সুদ কি আমরা পাই না দায়ের উপর সুদ আমরা দেই বলেন তো দেখি স্যার সুদ আমরা দেই দেই গুড তাহলে এটা হলো বকেয়া খরচ রাইট খরচের নামটা হচ্ছে ইন্টারেস্ট স্যার। এক্সপেন্স তাহলে মনে রাখবেন নোটস পেয়েবল ইন্টারেস্টের যদি অ্যাডজাস্টিং জার্নাল দিই অর্থাৎ বকেয়া খরচে যাবে দেয় তখন সেই ক্ষেত্রে যাবে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স মানে ব্যয় বৃদ্ধি পাইছে ইন্টারেস্ট পেয়েবল নাকি দায় বৃদ্ধি পাইছে তাহলে নোটস পেয়েবল ইন্টারেস্টের অ্যাডজাস্টিং জার্নালটা আমরা কি শিখলাম একটু বলেন Interest expense Interest debit, expense. payable credit. ওকে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল ওকে গুড এবার আমরা তারপরে সর্বশেষ যাবে শিখবো সেটা হচ্ছে এই নোটস পেয়েবল যখন আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করব উইথ ইন্টারেস্ট নোটস পেয়েবলটা আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করব ইন্টারেস্ট সহ তাহলে সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কি ভালো করে খেয়াল করবেন যখন ঋণ করছিলাম তখন জাবেদা ছিল ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট ঠিক আছে যখন আমরা পরিশোধ করব তখন এই জাবেদাটা কি উল্টে দিব তখন জাবেদা কি হবে notes payable debit interest payable না 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 debit ম্যাডাম interest আগে আমরা একটু বুঝিয়ে নিই হ্যাঁ আগে দেখে দিয়ে বলতে হবে না আমি একটু বুঝাইতেছি এই জাবেদাকে যদি উল্টে দিই তখন সেক্ষেত্রে জাবেদা কি হবে নোটস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট ওকে তাহলে নোটস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ভালো করে খেয়াল করেন আমি এইটাকে উল্টে দিলাম
ফেস ভ্যালুতে পরিশোধ করবো মানে কি ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ আমরা করব, এখানে আমাদের যে নোটস পেয়েবলটা ক্রেডিট ছিল এটা কি নাই না? তাহলে দায় আমরা জি যখন জি স্যার, ফেস ভ্যালুতে পরিশোধ তখন দায় কি কমবে না বাড়বে? স্যার দায় কমবে। দায় কমলে ডেবিট, এর জন্য ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। ঠিক আছে? আর এখানে যেহেতু বলছে উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্ট সহ যদি ইন্টারেস্ট বাবদ কোনো খরচ হয় তাহলে ওই খরচের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স আসবে। মনে করেন 3 মাসের জন্য আমরা ঋণ করছি, 2 মাস পর আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করে দিছি, 2 মাস বকেয়া আছে, তাহলে 3 মাসের মধ্যে 2 মাস যদি বকেয়া থাকে তাহলে খরচ কয় মাস বলেন তো দেখি? বলেন। স্যার আরেকবার একটু বলা যাবে? আমি আবার বলতেছি, টোটাল 3 মাস মেয়াদি নোটস পেয়েবল আমরা নিছি, ব্যাংক থেকে ঋণ করছি, এর মধ্যে 2 মাসের সুদ বকেয়া আছে, তাহলে খরচ কয় মাস? 1 মাস। 1 মাস। তাহলে ইন্টারেস্ট পেয়েবলের মধ্যে আসবে যে 2 মাস খরচ বকেয়া আছে তার টাকাটা, আর ইন্টারেস্ট এক্সপেন্সের মধ্যে আসবে যে 1 মাসে যে টাকাটা খরচ হয়েছে খরচের টাকাটা। ক্লিয়ার? জি স্যার। তাহলে মনে রাখবে নোটস পেয়েবল ফেস ভ্যালুতে পরিশোধ করা যাবে হচ্ছে নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর সবগুলো যোগ করা হবে ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি কেন কোনটা ডেবিট বা ক্রেডিট হলো এটাই ব্যাখ্যা কিন্তু আমি বলে দিলাম। এখন আপনি যখন জাবেদা করবো তখন আপনাকে সরাসরি জাবেদা বলতে হবে। তাহলে আমরা এরপরে যে জাবেদা শিখবো সেটা হচ্ছে ওয়ারেন্টি লায়াবিলিটি, অর্থাৎ অ্যাডজাস্টিং জার্নাল ফর এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, অর্থাৎ ওয়ারেন্টি বাবদ পণ্য বিক্রি করার ক্ষেত্রে আমরা যে ওয়ারেন্টি দিই, এই ওয়ারেন্টিটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স যেটা কিনা বকেয়া থাকে, দ্যাট মিন্স বকেয়া খরচ। ইন্টারেস্ট এক্সপেন্সের জাবেদা আমরা যেরকমভাবে দিই, ওয়ারেন্টির জাবেদা আমরা সেমভাবে দেব। ইন্টারেস্ট এক্সপেন্সের জাবেদা ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন ইন্টারেস্টের পরিবর্তে যদি আমি ওয়ারেন্টি বলি তাহলে জাবেদা কি হবে? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওকে, মনে রাখেন ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট, মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা এখানে যে কয়টা জাবেদা করাইলাম এই প্রত্যেকটা জাবেদা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আশা করি এই ফরম্যাটের কোনো অঙ্কে জাবেদা তোমরা আটকাবা না। ঠিক আছে? তাহলে এই জাবেদাগুলো আমি আরেকবার তোমাদের সাথে রিভিশন দিব, এরপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতে একজন বলবেন, হ্যাঁ, একজন করে বলবেন, আমাকে নাম জানি না বলতে হয়, নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবা। বলো, নগদে বিক্রয়ের জাবেদা কি? একজন বলো। ক্যাশ 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 শোনো, একজন শুরু করলে পরের জন আর শুরু করো না, হ্যাঁ, তাকে শেষ করে দিও, ভুল হলে পরের বার বলবা, আমি বলে দিব। বলো। প্রথম যে বলছিল সে বলো। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। অন্য একজন বলো, বাকিতে বিক্রয় যাবে দেখি। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেবল ক্রেডিট। ওকে, আরেকজন বলো তো আনান সার্ভিস নিউ যাবে দেখি। নরমালি আনান সার্ভিস নিউ যাবে দেখি। সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর এটা যখন আর্ন হয়ে যাবে তখন যাবে দেখি। আনআর্নড Unearned সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। গুড। আরেকজন বলতো সেলস ট্যাক্স পেয়েবলটা যখন আমরা পরিশোধ করব তখন যাবে দেখি। Sales tax payable credit cash. Sales tax payable debit cash credit. আর যখন এটা অ্যাডজাস্টিং করব মানে সমন্বয় করব তখন যাবে দেখি। সেলস ডেবিট, সেলস ট্যাক্স পেবল ক্রেডিট। ওকে, আমরা যখন নোটস পেয়েবলের মাধ্যমে ঋণ করব তখন যাবে দেখি হবে। ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। আর এই নোটস পেয়েবলের সুদ যদি বকেয়া থাকে তাহলে বকেয়া যাবে দেখি হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর যখন নোটস পেয়েবল আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করব তখন যাবে দেখি। নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। গুড। আর ওয়ারেন্টি এক্সপেন্স যদি বকেয়া থাকে অর্থাৎ ওয়ারেন্টির জন্য আমরা যদি অ্যাডজাস্টিং জানা করি তাহলে সেক্ষেত্রে যাবে দেখি হবে। ওয়ারেন্টি Warranty- এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সবাই যারা রেসপন্স করে তাদের সবাইকে, আর যারা রেসপন্স করে নাই তাদেরকে রেসপন্স করার জন্য বলা হলো। হ্যাঁ, এখন আমরা চলে যাই আমাদের অঙ্কে। প্রবলেম 1, এটা 2016 এবং 2013 সাল 4th ইয়ার অ্যাকাউন্টিং 80 মানে হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি,
পার্ট সিতে প্রশ্ন ছিল। তো প্রশ্নটা আমরা A to Z তোমাদের বলে দিব, করে দিব, ভালো করে সবাই স্যার খেয়াল করো। স্ক্রিন দেখা হ্যাঁ স্ক্রিনটা দেখুন। যারা স্ক্রিন দেখতেছো না তারা ক্লাস থেকে লিভ নিয়ে নতুন করে জয়েন করো। অন্য সবাই কি স্ক্রিন দেখতেছো? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। ওকে, যারা করছো কি স্যার বলে, কে যেন গ্রুপে জয়েন কল দিছে। পরে কি গ্রুপ থেকে বের করে দিব? উল্টা পাল্টা কিছু বুঝতেছে না মনে হয়। তাহলে প্রবলেম এক নম্বর প্রশ্নটা বলেছিল অন জুলাই 1, 2018 দ্য লেজার অফ সাইম হার্ডওয়্যার লিমিটেড কন্টেন দ্য ফলোইং লায়াবিলিটি অ্যাকাউন্ট। এখানে আমাদের কিছু লায়াবিলিটি অ্যাকাউন্ট দিয়ে আছে, such as accounts payable 4,25,000, সেলস ট্যাক্স পেয়েবল 58,000 এন্ড আনআর্ন সার্ভিস 1,50,000। তাহলে এখানে যে তিনটা ব্যালেন্স দিয়ে আছে তিনটাই কিন্তু আমাদের চলতি দেয়, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, এবার আসেন প্রশ্ন বলছে ডিউরিং দ্য মান্থ অফ দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজ্যাকশন অকার্ড। জুলাই 1 থেকে জুলাই 25 তারিখ পর্যন্ত আমাদের টোটাল 6টা লেনদেন দিয়ে আছে। প্রশ্ন বলছে ইনস্ট্রাকশন জার্নাল দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন, উপরের লেনদেনগুলো কী করতে হবে? জাবেদা দিতে হবে। তা আমরা জাবেদা একটা একটা একটু দেখি আপনারা কীরকম জাবেদা আপনাদের মনে আছে। জুলাই 1 তারিখ প্রশ্ন বলছে যে বরুড মানে ঋণ করা 1.5 লাখ টাকা ইন ক্যাশ ফ্রম এ আইএফআইসি ব্যাংক অন 4 মান্থ 12%, 1.5 লাখ টাকা। বলছে যে ব্যাংক থেকে ঋণ করছো 1.5 লাখ টাকা ঋণ করছো 4 মাস মেয়াদি 12% সুদে। তো ব্যাংক থেকে ঋণ করছি নোটস পেয়েবলের মাধ্যমে। তাহলে আমরা ব্যাংক থেকে ঋণ করা যাবে দেখি দেই নোটস পেয়েবলের মাধ্যমে। ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ গুড, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। এখানে কিন্তু কোনো ইন্টারেস্ট আসবে না, ঋণ করার ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট আসবে না। যখন আমরা অ্যাডজাস্টিং করব তখন আমাদের এগুলো আসবে, আদারওয়াইজ এগুলো আমাদের আসবে না। তাহলে 1 জুলাই তারিখে যাবে হবে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল কত টাকা বলো দেখি? 1.5 লাখ টাকা। আপনারা দেখেন তো সবাই এই যে সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে এখানে জুলাই 1 তারিখে যাবে লিখছি ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট 1.5 লাখ। 1 তারিখে যাবে ক্লিয়ার সবাই? স্যার ওকে, এবার 2 তারিখেরটা আসেন জুলাই 5 তারিখ লেখা আছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, এই যে নগদে বিক্রি করছে টোটালি 78,000 টাকা হুইচ ইনক্লুড 4% সেলস ট্যাক্স। বলছে যে নগদে বিক্রি করছে 78,000 যার মধ্যে 4% সেলস ট্যাক্স কি আছে অন্তর্ভুক্ত আছে। বলেন নগদে বিক্রি করার জাবেদা কি দেই আমরা? Cash debit, sales credit, sales tax payable credit. ওকে গুড, ধন্যবাদ। তাহলে জাবেদা ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এখন টাকাটা খুবই গুরুত্বপূর্ণ, এই 78,000 মধ্যে কিন্তু সেলস ট্যাক্সটা অন্তর্ভুক্ত আছে, এই জন্য পুরো ক্যাশের টাকাটা হচ্ছে 78,000 টাকা। তাহলে আমরা ক্যাশের টাকাটা 78,000 টাকা দিছি, সেলসের টাকাটা পরে, আগে সেলস ট্যাক্স পেয়েবল টাকাটা আসে। 78,000 টাকার মধ্যে 4% সেলস ট্যাক্স আছে। 4% সেলস টাকা মানে 78,000 টাকা হচ্ছে 4% মান না, 100 সাথে 4 যোগ করেছে 104। এই জন্য 78,000কে 104 দ্বারা ভাগ করছি, আর আমাদের সেলস ট্যাক্স 4%, এই জন্য 4 দ্বারা গুণ করছি। 78,000কে 104 দ্বারা ভাগ করলে হয় 1% মান, আমাদের লাগবে 4% মান, এই 4 দ্বারা গুণ করে আছে 3,000 টাকা। বুঝতে পারছি? এখন 78,000 থেকে 3,000 টাকা বাদ দিলে সেলস হয় 75,000। দেখেন তো টাকাটা আমরা সবাই ক্লিয়ার কিনা? স্যার 104টা একটু আরেকবার একটু বোঝান। ওকে, আমাদের এখানে বলছে হুইচ ইনক্লুড মানে এই 78,000 এর মধ্যে আমাদের 4% অন্তর্ভুক্ত আছে। পার্সেন্ট মানে 100 এই 78,000টা 100% মান না, এর মধ্যে 4% সেলস ট্যাক্স সহ আছে। তাহলে 100 সাথে 4 যোগ করলে কত হয়? 104। 104। এদের 104 দ্বারা ভাগ করছি আর 4 দ্বারা গুণ করছি। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। কারণ 4-এর পরিবর্তে যদি 5% থাকে তাহলে কি করব? 105 দ্বারা ভাগ আর কয় দ্বারা গুণ করব? 5 দ্বারা। বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝছি। ওকে, তাহলে 5 তারিখ ক্লিয়ার। এবার আমরা 12 তারিখে আসি। লেখা আছে প্রোভাইডেড সার্ভিস ফর এ কাস্টমার হু হ্যাভ মেড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 90,000 টাকা। বলছে যে এই যে আমাদের এখানে যে 1.5 লাখ টাকা আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল,
এই 1.5 লাখ টাকার মধ্যে 90,000 টাকা এখন তাদেরকে আমি সার্ভিস প্রোভাইড করছি, ঠিক আছে? সার্ভিস কি করে দিছে, তাহলে আনার্ন সার্ভিস রেভিনিউটা 90,000 মধ্যে এখন 1.5 লাখ টাকার মধ্যে 90,000 টাকা কি সার্ভিসটা দিছি। সার্ভিস দিয়ে মানে কি তাদের কাছ থেকে আমরা আয় অর্জন করছি না? আয় অর্জন করা মানে কি দায়টা কি কমে গেছে, দ্যাট মিন্স আনার্ন সার্ভিস রেভিনিউ কি আর্ন হয়েছে। তাহলে আনার্ন সার্ভিস যদি আর্ন হয় যাবে কি হয়? Unearned service revenue debit. Service revenue debit, service revenue credit. ক্রেডিট। আর ব্র্যাকেটে আমাদের লেখা আছে ক্রেডিট সার্ভিস রেভিনিউ, মানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে বসে। এইটুকু উল্লেখ থাক অথবা না থাক, আমাদের যে যাবে এটা আমাদের মাথার মধ্যে রাখতেই হবে, ঠিক আছে? আমাদের 1.5 লাখের মধ্যে কত টাকার সেবা আমরা দিছি? 90,000। তাহলে 90,000 টাকার জন্য যাবে দিব আনার্ন সার্ভিস রেভিনিউ দিবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 90 ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি 14 তারিখে। প্রশ্নে বলছে যে পেইড সেলস ট্যাক্স টু গভর্নমেন্ট কালেক্টেড ইন ডিসেম্বর 2014 78,000। বলছে যে গভর্নমেন্ট যে সেলস ট্যাক্স কালেক্ট করছে, মানে গভর্নমেন্ট কালেক্ট করছে বাট আমরা দিছি, অর্থাৎ সেলস ট্যাক্স পেয়েবল আমরা কি করছি? পেইড করছি। তাহলে সেলস ট্যাক্স পেয়েবল আমরা যদি পেইড করি তার জন্য যাবে দেখি Sales tax payable debit cash credit. আর যদি অ্যাডজাস্টিং জানা দিতাম তাহলে সেলস ডেবিট payable credit. কথা কি tax payable বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে যাবে হয়েছে সেলস ট্যাক্স আর ক্যাশ 78 সরি 58। এবার 20 তারিখেটা আসি, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে সোল্ড 500 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি নগদে না বাকিতে? বাকিতে। আর বাকিতে বাকিতে বিক্রি করছি 500 ইউনিট, যার এক ইউনিটের দাম হচ্ছে 520 টাকা। তাহলে মোট টাকাটা কিভাবে বের করব? দুইটা কি যোগ করব না গুণ করব? গুণ। স্যার গুণ করুন। প্লাস 4% সেলস ট্যাক্স। আচ্ছা, প্লাস 4% সেলস ট্যাক্স কথাটা মানে কি? আমরা যে টাকাটা বের করব ওই টাকার মধ্যে কি ট্যাক্স অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত করতে হবে বলেন তো দেখি? অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্ত করতে হবে, গুড। প্লাস আপনারা যারা বড় বড় যে শোরুমে যান বা বড় বড় মার্কেটে যখন যান, কাপড় চোপড় কেনার লেখা থাকে প্লাস ভ্যাট, তাহলে 3,000 টাকা জিনিস আরো 200 টাকা বেশি দিয়ে আসতে হয়, ঠিক আছে না? আর যদি লেখা থাকে ইনক্লুডিং ভ্যাট তাহলে আর অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না, ঠিক আছে? আবার যদি লেখা থাকে এক্সক্লুডিং তাহলে সেখানে কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে আসতে হয়, ঠিক আছে তো? ওকে, তাহলে মনে রাখবেন এক্সক্লুডিং এবং প্লাস দুইটা কথা মানে অন্তর্ভুক্ত নাই, অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে? যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে নর্মালি আমরা পার্সেন্ট বের করবো, যেমন 4% ক্ষেত্রে সরাসরি 4% বের করবো। আর যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে হচ্ছে একই নিয়ম, 104 দ্বারা ভাগ করবো আর 4 দ্বারা গুণ করবো 4% ক্ষেত্রে। আর প্রশ্ন বলছে স্যার হ্যাঁ স্যার 5 নম্বরের বেলায় স্যার সরাসরি 4% দিতে পারলাম না, আর এইটা স্যার সরাসরি 4%। ওই যে ওইটা তো লেখাই আছে হুইচ ইনক্লুড মানে অন্তর্ভুক্ত, এটা কথা আমি আগেই শেষ করছি। আর এখানে প্লাস কোনো অন্তর্ভুক্ত নাই, অন্তর্ভুক্ত করতে হবে, হ্যাঁ। আর এই প্রোডাক্টে বলছে দিস নিউ প্রোডাক্ট ইজ 1 ইয়ার ওয়ারেন্টি। এই প্রোডাক্টটা কয় বছর ওয়ারেন্টি দিছে বলো দেখি? 1 year। 1 বছর ওয়ারেন্টি। তাহলে এখন এটা যাবে যেটা আমরা করি, যেহেতু বাকিতে বিক্রি করছে তাহলে বাকিতে বিক্রি যাবে দেখি Cash debit, sales credit, sales tax payable credit. ওকে। এখন সেলসের টাকাটা আমাদের হবে 500 ইউনিট ইনটু কত? 520। তাহলে 500 রে 520 দ্বারা গুণ করলে কত হয়? আছে ক্যালকুলেটর আছে কেন? 2,60,000। তাহলে 500 ইনটু 520 সমান 2,60,000। এই 2,60,000 এর মধ্যে কি ট্যাক্স অন্তর্ভুক্ত আছে? না স্যার না। তাহলে এর উপর আমরা সরাসরি 4% ধরব। তাহলে 2,60,000 এর 4% 10,400 টাকা। তাহলে এই দুইটা মিলা হচ্ছে আমাদের ক্যাশের টাকা 2,70,000। বুঝা গেছে? জি স্যার। আর যদি অন্তর্ভুক্ত থাকতো তাহলে ক্যাশের টাকাটা হতো 2,60,000, সেলস টাইপ পেবল টাকা 2,60,000 ভাগ 104 ইনটু 4, যে টাকা হতো এর থেকে ওই 2,60,000 থেকে বাদ দিয়ে সেলসের টাকা হতো। ক্লিয়ার? স্যার স্যার এটা তো বাকিতে বিক্রয় হইছে স্যার, এখানে ক্যাশ তো আসবে ক্যাশ হবে না, এখানে হবে এআর। ও আবেগে ঠেলাই দিয়ে দিছে, ঠিক আছে? আপনারা এআর দিবেন। ধন্যবাদ ভাই এটা ধরার জন্য। হ্যাঁ, 20 তারিখ ক্লিয়ার তাহলে সবাই? জি স্যার। বিশেষ করে টাকাটা এনে 4% কেন নরমালি ধরলাম, আর আগেরটা কেন 104 দ্বারা ভাগ করলাম, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে 20 তারিখ ক্লিয়ার।
এবার আসেন 25 তারিখটা বলছে সোল্ড ক্যাশ এনে নগদে আবার বিক্রি করছে টোটালি 1,14,400 টাকা হুইচ ইনক্লুড 4% সেলস ট্যাক্স। এখানে যদি ইনক্লুড আছে তাহলে অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? স্যার অন্তর্ভুক্ত আছে। তাহলে এখন কি নরমালি চান নাকি 104 বাই 4 দ্বারা গুণ 104 দ্বারা ভাগ করব? স্যার 4 ডিভাইডেড 104 104 গুড। তাহলে জাবেদা যেহেতু নগদে তাহলে জাবেদা কি হবে ক্যাশ সেলস ট্যাক্স হবে নাকি? আর যেহেতু এটার মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে তাহলে তো 1,14,400 কি ক্যাশের টাকা হবে না সেলসের টাকা হবে? ক্যাশের টাকা, মোট টাকাটা এটা। তাহলে মোট টাকা এটা, এর উপর সেলস ট্যাক্স বের করছি 104 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করে 4,400, 1,14,400 থেকে 4,400 বাদে থেকে সেলসের টাকা 1,10,000। ক্লিয়ার? স্যার ওই যে 4,409 আর 1,10,000 যোগ করলে কি স্যার 1,14,400 হবে? তা তো হওয়ার কথা, যোগ করে দেখেন কনফিউশন হবে। যোগ করে বললেন হ্যাঁ ম্যাডাম, আমি এখানেই করি 1,10,000 প্লাস 4,400 সমান 1,14,000। স্যার ওইখানে যে ব্লু কালারের কালিটা তো স্যার আমি বলছি এটা 9 বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝলে তো আর কিছু করার নাই। এখন কি ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। ওকে, এবার প্রবলেম 1 নাম্বারটা আমরা তাহলে ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, আমরা এখন প্রবলেম 2 নাম্বার অঙ্কটা আসবো। এটি আমার করে দেওয়ার লাস্ট অঙ্ক, এরপর আপনাদের বাসায় কাজ থাকবে। এটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশনের বই দিয়ে। এখানে আমাদের 3টা ব্যালেন্স দিয়ে আছে, অ্যাকাউন্টস পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল এবং আনাদার সার্ভিস রিমেন্ট, 3টা ব্যালেন্স দিয়ে আছে এবং এখানে আমাদের জানুয়ারি 5 থেকে 25 তারিখ মধ্যে লেনদেন দিয়ে আছে। প্রথম রিকোয়ারে বলছে জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশন, অর্থাৎ এই লেনদেনগুলো যাবে দিয়ে লাগবে। 2 নাম্বার একটু এক্সট্রা বলছে, 3 নাম্বার কিছু এক্সট্রা বলছে। আগে আমরা প্রথমটা শেষ করি। প্রথম জাবেদাটা একটু বলেন তো দেখি, এখন ঝটপট যাব, সব করা হয়েছে। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেবল ক্রেডিট। ওকে, এখন বলেন যেহেতু 8% হুইচ ইনক্লুড আছে তাহলে ট্যাক্স এই 16,632 টাকা কি সেলসের টাকা হবে না ক্যাশের টাকা হবে? ক্যাশের টাকা। ক্যাশের টাকা। তাহলে ট্যাক্স কিভাবে বের করব আমরা? 4 দিয়ে গুণ 108 দিয়ে গুণ, এটা 4 না, এটা 8 কিন্তু 8 দিয়ে গুণ 108 দিয়ে ভাগ। গুড, 8 দিয়ে গুণ 108 দিলে কি ভাগ। তাহলে 5 নাম্বার ক্লিয়ার? জি স্যার। ওকে জি স্যার। 12 তারিখে জাবেদাটা কি হবে? প্রোভাইড, ওই যে আমাদের 16,000 টাকা আনান সার্ভিস ছিল, এখানে আপনি 10,000 টাকা সার্ভিস কি করছেন? প্রোভাইড করছেন। তো জাবেদা কি? সার্ভিস ক্রেডিট সার্ভিস রিভিনিউ। 14 তারিখে সেলস ট্যাক্স আপনারা কি করছেন? গভর্নমেন্ট কালেক্ট করছে, বাট আমরা কি করছি? পেইড করছি। তাহলে যাবে দেখি সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ 7,400 টাকা, 7,700 টাকা। 20 তারিখে 500 ইউনিট, 1 ইউনিট দাম হচ্ছে 50 টাকা। নগদে না বাকিতে বিক্রি করছেন বলেন তো দেখি? বাকিতে। তাহলে অ্যাকাউন্ট হবে। তাহলে 50 রে 500 রে 50 দ্বারা গুণ করলে কত হয়? 5 5 25, 2000 কত? 25,000। এই 25,000 মধ্যে প্রশ্ন বলছে প্লাস 8% সেলস ট্যাক্স, তাহলে কি ট্যাক্স কি অন্তর্ভুক্ত আছে না অন্তর্ভুক্ত করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। এই 25,000 টাকা কি অ্যাকাউন্ট রিসিভ টাকা হবে নাকি সেলসের টাকা হবে? সেলসের টাকা। ট্যাক্স কিভাবে বের করব? 25,000 ইনটু 8%। ইনটু 8%। সরাসরি 8%। গুড। তাহলে 20 তারিখ ক্লিয়ার? জি স্যার। এবার জানুয়ারি 21 তারিখে বোরোড 18,000 টাকা 3 মাস মেয়াদে 10% সুদে। তাহলে আমরা ঋণ করছি, ঋণ করা যাবে নাকি? ক্যাশ ডেবিট নোটস ক্যাশ নোটস পেবল ক্রেডিট। ওকে ঠিক। আর 25 তারিখে জাবেদাটা কি হবে? ঝটপট বলে ফেলান তো দেখি। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল। 11,340 টাকা ক্যাশের টাকা হবে না সেলসের টাকা হবে? হুইচ ইনক্লুড লেখা আছে ক্যাশের টাকা। ক্যাশের টাকা। তাহলে ট্যাক্স কিভাবে বের করব? 108 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ। গুড। তাহলে এই যে আমরা যেগুলো বললাম মুখে মুখে গেলে কি আপনারা পারবেন নাকি আবার দেখাইতে হবে? অ্যাজ এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে এগুলো শেষ নাকি? তাহলে আমাদের এখানে সম্পূর্ণ ক্লিয়ার। আমরা এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে আসবো। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে যে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। দেখেন এই যে এখন আমাদের সমন্বয় জাবেদা কথা বলছে, সমন্বয় জাবেদা ভালো করে খেয়াল করেন। জানুয়ারি 31 তারিখে সমন্বয় জাবেদা করব। এক নম্বর বলছে যা
দ্য আউটস্ট্যান্ডিং নোটস পেবল, যে নোটস পেবল যে ছিল তার সুদের জন্য আমরা একটা অ্যাডজাস্টিং জেনারেল করবো। তাহলে আমাদের নোটস পেবল ছিল 21 তারিখে, তাহলে 21 তারিখে নোটস পেবল ছিল, এর উপর আমাদের কি করতে হবে অ্যাডজাস্টিং জেনারেল করবো। তাহলে নোটস পেবল অ্যাডজাস্টিং জেনারেলটা আমরা কি দিই, নোটস পেবল সুদের নাম হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। Interest expense debit, interest payable credit. ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কত টাকা দিব, এটা হলো আমাদের আসল টার্গেট। ঠিক আছে, তাহলে যাবে আমরা সবাই ক্লিয়ার তো? জি স্যার। এখন আসেন টাকাটা একটু দেখাই। এই যে 18,000 টাকা কত পার্সেন্ট সুদে বলেন যদি দেখি? 10%। 10%। তাহলে 18,000কে 10 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 1800 টাকা। ঠিক আছে, এই 1800 টাকা হবে 1 বছরের সুদ। কয় বছরের? 1 বছরের। কেমনে 1 বছর বুঝলাম, কারণ আমাদের পার্সেন্ট নরমালি কি থাকে 1 বছরে থাকে না? জি স্যার। তাহলে এই 1800 টাকা 1 বছর। আমার ঋণ নিছি হলো গিয়া জানুয়ারি কত 21, আর শেষ করতেছি জানুয়ারি কত 31 তারিখ। তাহলে কতদিন খাটছে প্রতিষ্ঠানে? 10 দিন। 10 দিন খাটছে। তাহলে 1800 কে 1 বছর সমান সমান 360। 360 দ্বারা আমরা কি করবো বলেন দেখি, ভাগ করব, আর 10 দ্বারা কি করব গুণ করব। গুণ করব। কথা কি বুঝছেন না বুঝেন নাই? অনেকের মনে কনফিউশন, স্যার তাহলে 3 মাসে কাজ কি? ভাই এই 3 মাসে কাজ হবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে যখন তখন এই 3 মাসে কাজ করব। আমরা তো এখন জানুয়ারির মধ্যে আছি, ঠিক আছে? অতএব 3 মাসে কোনো কাজ আমাদের নাই। তাহলে আমাদের এটা জাবেদাটা কি দিলাম আমরা? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 18,000 10% যা হয়েছে তারে 10 দ্বারা গুণ 360 দ্বারা ভাগ করেছে 50 টাকা। 50 টাকা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রথমে অ্যাডজাস্টিং শেষ। 2 নাম্বারটা বলছি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি। অ্যাজিউম দ্যাট ওয়ারেন্টি এক্সপেন্স ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল 7% অফ সেলস অফ এ নিউ প্রোডাক্ট। এই যে নতুন যে প্রোডাক্টটা ছিল এই মোট বিক্রয় কয় পার্সেন্ট দিতে হবে বলো দেখি? 7% ওয়ারেন্টি দেবে। তাহলে ওয়ারেন্টির অ্যাডজাস্টিং জানালটা আমরা কি জানতাম? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। আর নতুন পণ্য বিক্রি করছি 500 × 50 সমান সমান 25,000 টাকা হয়েছিল। এই জন্য দিচ্ছি 25,000 কয় পার্সেন্ট? 7%, 1750 টাকা। ঠিক আছে? জি স্যার। তাহলে শেষের দুইটা জার্নাল আমরা কি অ্যাডজাস্টিং দুইটা জার্নাল আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আমরা চলে যাব আমাদের রিকোয়ারমেন্ট 3-এ। প্রশ্ন বলছে ক্যালকুলেট প্রিপেয়ার দ্য কারেন্ট লায়াবিলিটি সেকশন অফ এ ব্যালেন্স শিট অ্যাট জানুয়ারি 31, 2017 অ্যাজ এ নো চেঞ্জ ইন অ্যাকাউন্টস পেবল। বলছে ব্যালেন্স শিটে শুধুমাত্র কারেন্ট লায়াবিলিটি 5টুকু আমাদের দেখাইতে হবে এবং ধরতে হবে যে অ্যাকাউন্টস পেবল কোনো পরিবর্তন হয় নাই। তার মানে অ্যাকাউন্টস পেবল আমাদের এখানে যে উপরে যে 52,000 টাকা ছিল এটা আমাদের 52,000 টাকায় থাকবে, এটা কমবেও না বাড়বেও না। বুঝতে পারছি? আর বাদ বাকি যে কারেন্ট লায়াবিলিটিগুলি আছে এগুলা বাড়তেও পারে কমতেও পারে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। এখন কারেন্ট লায়াবিলিটি ব্যালেন্স শিটে আমরা একটু দেখাবো কোনটা কোনটা আমাদের কারেন্ট লায়াবিলিটি সেটা আমরা দেখব। একবারে এখান থেকে শুরু করে একবারে ডিসেম্বর 31-এ যে দুটো অ্যাডজাস্টিং দাম সব কিছু আমরা দেখব কোথায় কোথায় কারেন্ট লায়াবিলিটি আছে। আগে শকটা দেখি। এই দেখেন শক হলো কি পার্টিকুলার টাকা টাকা কারেন্ট লায়াবিলিটি লিখছি। প্রথমে অ্যাকাউন্টস পেবল যেহেতু কোনো পরিবর্তন করতে পারে না, তাহলে অ্যাকাউন্টস পেবল আগে 52,000 টাকা ছিল, এখনো কত বলো দেখি? 52,000 টাকা। এবার আসি অ্যাকাউন্টস পেবল পরে ছিল আমাদের সেলস ট্যাক্স পেবল। আমরা সিরিয়ালে যাব। সেলস ট্যাক্স পেবল ছিল 7,700 টাকা। যেহেতু এই তিনটাই হচ্ছে চলতি দেয়, চলতি দেয় কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন দেখি? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। গুড। তাহলে মনে রাখবেন এই সেলস ট্যাক্স পেবলটা জাবেদার মধ্যে যদি কোনো জাবেদার মধ্যে ক্রেডিট হয় তাহলে 7,700 সাথে যোগ করবো। যদি ভুলবশত ডেবিট হয় তাহলে সেটা কি করবো? বিয়োগ করবো। স্যার কথাটা শুনতে না আরেকবার একটু বলা যাবে? সেলস ট্যাক্স পেবলটা আমাদের এখানে ছিল 7,700 টাকা ছিল ক্রেডিট। জাবেদের মধ্যে যদি ক্রেডিট হয় তাহলে যোগ করব, জাবেদের মধ্যে যদি ডেবিট হয় তাহলে বিয়োগ করব। তাহলে 7,700 টাকার সাথে প্রথম জাবেদায় সেলস ট্যাক্স পেবল 1,232 টাকা ক্রেডিট হয়েছে, তাহলে কি যোগ করবো বিয়োগ করবো? স্যার যোগ করব। যোগ করব। 12 তারিখে নাই, জানুয়ারি 14 তারিখে আবার সেলস ট্যাক্স পেবল ডেবিট হয়েছে, এটা কি যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। জানুয়ারি 20 তারিখে আবার ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? স্যার যোগ। যোগ। এখানে নাই, এখানে 25 তারিখে আবার সেলস ট্যাক্স পেবল ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? যোগ। স্যার যোগ হবে। আর এখানে দুইটার মধ্যে আমাদের সেলস ট্যাক্স পেবল নাই, তাহলে 2-3টা যোগ করব আর একটা কি করব বিয়োগ করব। এখানে আমরা তাই লিখছি
৭৭০০ প্লাস ১২৩২ মাইনাস ৭৭০০ তারপর প্লাস ২০০০ প্লাস কত ৮৪০, এই সবগুলো যোগ বিয়োগ হয় ৪০৭২ টাকা। ঠিক আছে, এবার আসি আনআন সার্ভিস ১৬,০০০ টাকা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন তো দেখি। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট হলে যোগ আর ডেবিট যদি হয় তাহলে কি ক্রেডিট। বিয়োগ। তাহলে আমরা দেখি জাবেদার মধ্যে প্রথম জাবেদায় নাই, ২ নাম্বার জাবেদায় আনআন সার্ভিস ও ডেবিট আছে, তাহলে যোগ করব না বিয়োগ করব? স্যার বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। হ্যাঁ গুড। আর আমাদের আর কোথাও আনআন সার্ভিস ও নাই, এর জন্য ১৬,০০০ থেকে ১০,০০০ বাদ দিয়ে ৬,০০০ টাকা। তাহলে উপরে যে 3টা আইটেম ছিল 3টা আইটেম দিয়ে কি আমরা ক্লিয়ার? জি স্যার। এই 3টা বাদে জাবেদায় দেখতে হবে আরো কোনো চলতি দেয় আছে কিনা, আমরা খুঁজি। প্রথম জাবেদা এখানে চলতি দেয় ছিল একটাই, যেটা আমাদের অলরেডি দেওয়া শেষ। ঠিক আছে, 2 নাম্বার জাবেদা আনআন সার্ভিস ছিল সেটাও দেওয়া শেষ। 3 নাম্বার জাবেদা সেলস ট্যাক্স পেউ ছিল এটাও দেওয়া শেষ। 4 নাম্বার জাবেদায় সেলস ট্যাক্স পেউ ছিল এটা দেওয়া শেষ। 5 নাম্বার জাবেদায় আমাদের এখানে নোটস পেউলটা চলতি দেয় না? জি স্যার। তাহলে এই 18,০০০ টাকা আমরা সরাসরি এখানে দিছি। নোটস পেবল কই? নোটস পেবল যে 18,০০০ টাকা। এবার বলেন নোটস পেও পরে এই 25 তারিখে আমাদের একটা দায় ছিল সেটা আমাদের দেওয়া শেষ। 31 তারিখে কোনটা দায় বলেন তো? ইন্টারেস্ট এক্সপেন্স না ইন্টারেস্ট পেবল চলতি দেয়? পেবল। আর দ্বিতীয়টার মধ্যে কোনটা? ওয়ারেন্টি পেবল। তাহলে ইন্টারেস্ট পেবল 50, ওয়ারেন্টি পেবল 1750, এই সবগুলো যোগ করে ৮১,৮৭২ টাকা। বুঝছেন কিনা বলেন? জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে আমি এই টাইপের 2টা অঙ্ক তোমাদের করে দিলাম, প্রবলেম 1 এবং প্রবলেম 2। তাহলে এই রিলেটেড আমি যদি 4-5টা অঙ্ক দিয়ে দিই আপনারা কি পারবেন? স্যার চেষ্টা পারবো আশা করি স্যার। ওকে, যদি না পারেন আমি তো আছি, হ্যাঁ টেনশন করার দরকার নেই। হ্যাঁ তাহলে আপনারা করবেন 3 নাম্বার প্রবলেমটা, এটা কমার্স পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে। 4 নাম্বারটা এটাও নেওয়া হয়েছে। 5 নাম্বার সিমিলার অঙ্ক। 6 নাম্বারটা হুবহু অঙ্ক, এগুলা দিয়ে দিতেছি। হ্যাঁ 7 নাম্বারটা আমি করাবো, এগুলো আমি করাবো। ওকে, তাহলে আপনাদের বাসার কাজ হচ্ছে 6 দাগান 5 4 3। ঠিক আছে, তাহলে প্রবলেম 1 থেকে আমাদের পর্যন্ত 6 পর্যন্ত সবগুলো হয়ে গেল। ঠিক আছে, 6 পর্যন্ত আপনাদের কাজ থাকবে। 3 থেকে 6 পর্যন্ত এই 4টা অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। বাসায় কাজের ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে সেটা আগামী ক্লাসে আমাকে বলবেন। আপনাদের সমস্যা দেখে আমি নতুন অঙ্ক শুরু করব। কথা কি বুঝতে পারছি সবাইটা? ওকে, আজকে রেকর্ড ক্লাস আমি এখানে রাখতেছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই